Hello friends, good morning and welcome to our digital পাঠশালা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 4th and 5th ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে দেখে নেব হেডলাইনগুলো। ইন্ডিয়া টু চেয়ার IDEA ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স অবস্থিত সুইডেনের স্টকহোমে তার সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে ভারত। অপারেশন সাগর বন্ধু শ্রীলঙ্কার সাম্প্রতিক যে সাইক্লোন দিত্য, সেখানে ভারতের যে অবদান পাঠানো সেটা হচ্ছে অপারেশন সাগর বন্ধু। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মিনিস্টার্সরা তারা মিটিংয়ে বসেছেন, সেটা নিয়ে আলোচনা থাকবে লোকসভা সেন্ট্রাল এক্সাইজ বিল 2025। লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। সেখানে সেন্ট্রাল এক্সাইজ বিল 2025 সেটা পাশ হয়েছে। এছাড়াও ক্ষুদিরাম বোস এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন 3 ডিসেম্বর, তাই তাদের নিয়ে থাকবে সংক্ষিপ্ত আলোচনা। এবং ক্যালকাটা হাইকোর্টের দুটো বিচার, প্রাইমারি টিচার কেস 32,000 এবং SSC গ্রুপ CD কেস, এগুলো নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রাইমারি টিচার ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের উপরে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। 7th ডিসেম্বর বহরমপুর স্টুডেন্ট হেলথ হোমে সম্পূর্ণ বিনামূল্যে থাকছে সেমিনার। এই সেমিনারে থাকবো আমিও। তোমরা যারা প্রাইমারি টিচার ইন্টারভিউয়ের জন্য তোমাদের মনে বিভিন্ন যে প্রশ্নগুলো থাকে, পার্সোনালিটি টেস্ট এবং সেই সঙ্গে ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসো বহরমপুর স্টুডেন্ট হেলথ হোম, বেলা 12টা, রবিবার 7th ডিসেম্বর। যদি কোনো অসুবিধা থাকে যোগাযোগ করতে পারো এই নম্বরে 9609304039। ইন্ডিয়া ইনভাইটেশন পেয়েছে, প্রথমবারের জন্য চেয়ার করবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স। এই সংস্থা অবস্থিত সুইডেনের স্টকহোমে। সেখানে চেয়ারম্যান থাকবেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার, তিনি এই চেয়ারশিপ অ্যাজিউম করবেন। নেক্সট, অপারেশন সাগর বন্ধু আমাদের জানতে হবে যে অপারেশন সাগর বন্ধু হচ্ছে ভারত সরকারের সাম্প্রতিক সাইক্লোন দিত্যতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীলঙ্কাতে, সেই ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে তাদেরকে যে ত্রাণ সামগ্রী পাঠানো, সেটাই হচ্ছে অপারেশন সাগর বন্ধু। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে ইউক্রেন এবং রাশিয়া যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ন্যাটোর বিদেশমন্ত্রীরা ব্রাসেলসে মিটিং করবেন এবং ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট সেক্রেটারি জেনারেল, অনেক সময় ডাইরেক্ট এই প্রশ্ন আসে, ন্যাটো কি? ন্যাটো হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। এটা মিলিটারি অর্গানাইজেশন এবং পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক এবং সামরিক এই দুটোই জোট। মূলত উত্তর আমেরিকার দেশগুলো এবং ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়াম এর ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 32। আগে প্রথমে ন্যাটো শুরু হয়েছিল 12 জন সদস্য নিয়ে। 4th এপ্রিল 1949 ন্যাটো শুরু হয়েছিল। এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মূলত শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যে ইউরোপে এক ধরনের বিশেষ ব্যাপক অস্থিরতা এবং যে কালীন যে পরিস্থিতি চলছিল, সেই সময় পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলো তারা একত্রিত হয়ে মোটামুটিভাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল।
নেক্সট লোকসভা পাশ করেছে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025, এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল। এটা মনে রাখতে হবে যে এই এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল কোন সংক্রান্ত বলা আছে। মূলত এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল বলছে যে বিশেষ করে এক্সাইজ ডিউটি বাড়ানোর কথা বলা হয়েছে এবং সেস বাড়ানোর কথা বলা হয়েছে। কোন জিনিসগুলোতে? টোবাকো প্রোডাক্টস, যেমন সিগারেট, সিগার, হুক্কা, টোবাকো চিউইং, টোবাকো, জর্দা এবং সেন্টেড টোবাকো, এই সমস্ত প্রোডাক্টসের উপরে একটা সেস এবং ডিউটি সেটা রেজ করার কথা বলা আছে এই আইনে। এরপরে ক্ষুদিরাম বোসের জন্মদিন 3 ডিসেম্বর 1889 সালে হাবিবপুর, মেদিনীপুর, পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন 11 আগস্ট 1908 সালে আলিপুর সেন্ট্রাল জেল, কলকাতায়। তাকে ফাঁসি দেওয়া হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক বিপ্লবী, আত্মহতি এবং সাহসিকতার প্রতীক হচ্ছেন ক্ষুদিরাম বসু বিপ্লবী জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষ তার আদর্শের উৎস। তার লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি খুব অল্প বয়সে ভারত মায়ের দামাল সন্তান, ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি দেশমাতৃকার শৃঙ্খলা মোচনের দায়িত্ব কাঁধে অর্পণ করেছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ইত্যাদি পরিস্থিতিতে তিনি কিন্তু সাধারণ মানুষের পাশে ছুটে যেতেন। তাই স্বাভাবিকভাবেই তিনি হচ্ছেন আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী, প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। তার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমরা জেনে নেব। 1902 থেকে 1903 সালে স্বদেশী আন্দোলনের প্রভাব এবং বিপ্লবী কার্যক্রমে তিনি সম্পৃক্ত হয়ে যান। 1906 সালে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে গোপন বার্তা বিতরণ, বোমা ছোঁড়া এই সমস্ত কিছু তিনি শিখে নেন এবং 1908 সালে মুজফ্ফরপুর বোমা হামলায় কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা করেন, কিন্তু ঘটনাক্রমে কিংসফোর্ড মারা যাননি, সেখানে মিসেস কেনেডি মারা গেলেন এবং 1908 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কর্মযজ্ঞে সঙ্গে পেয়েছিলেন তিনি প্রফুল্ল চাকিকে আর ক্ষুদিরাম বসু। প্রফুল্ল চাকি যখন ধরা পড়ে যান মোকামাঘাট স্টেশনে, তখন তিনি নিজেই সুইসাইড করে নেন, আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুকে পরবর্তীতে ধরে ফাঁসি দেওয়া হয়। সাংগঠনিক নেতৃত্ব বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়, বারীন ঘোষ, এদের কাছে তিনি শিক্ষা নিয়েছিলেন, সহ অভিযাত্রী প্রফুল্ল চাকি। এরপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদ, তার জন্ম 3 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দে জিরাদেই সিওয়ান, বিহারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 28 ফেব্রুয়ারি 1963 সালে পাটনায় তিনি মারা যান। পেশায় আইনজীবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সংবিধান প্রণেতা ছিলেন এবং রাষ্ট্রনেতা ছিলেন। বিখ্যাত উপাধি দেশরত্ন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি এবং আইন বিষয়ে তিনি পড়াশুনো করেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল স্কুলে টপার, সাহিত্য, ইতিহাস এবং ধর্মীয় গ্রন্থে গভীর পারদর্শী ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তিনি ভূমিকা রেখেছেন। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহে গান্ধীর সহকারী ছিলেন। 1920 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। 1930 সালে ডান্ডি মার্চ ও সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে সক্রিয় ছিলেন এবং 1934 সালে বিহারে ভূমিকম্পে ত্রাণের নেতৃত্বে প্রধান ভূমিকা ছিলেন। এছাড়াও 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তিনি গ্রেপ্তার হন এবং তাকে বন্দী করা হয়। গান্ধীকে সর্বাধিক প্রভাবশালী রাজনৈতিক এবং নৈতিক পথ নির্দেশক হিসাবে গ্রহণ করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান প্রণয়ন ও রাষ্ট্রনায়কত্বে, অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1946 সালে সংবিধান সভার সভাপতি নির্বাচিত হন। প্রথমে সচ্চিদানন্দ সিনহা নির্বাচিত হলেও পরবর্তীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন প্রথম স্থায়ী সভাপতি। 26 জানুয়ারি 1950 ভারতের
থেকে 13ই মে 1962 পর্যন্ত ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 1952 এবং 1957 দ্বিতীয়বার ও তৃতীয়বার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ভারতীয় ইতিহাসের সর্বাধিক মেয়াদে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে নিরপেক্ষতা, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস ছিল তার। তার প্রধান রচনাগুলো আমরা দেখে নেব। অটোবায়োগ্রাফি, সত্যাগ্রহ অ্যাট চম্পারণ, ইন্ডিয়া ডিভাইডেড, বাপু কা কাদমো মে, এগুলো হচ্ছে তার লেখা বই। তিনি পুরস্কার পেয়েছিলেন ভারতরত্ন 1962 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে এই সম্মান প্রাপ্যদের তিনি অন্যতম। এরপরে জেনে নেব আমরা খবর যে ক্যালকাটা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি 32,000 প্রাইমারি টিচার এর যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার কথা বলা হয়েছিল, সেই বিচার সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এবং 32,000 প্রাইমারি টিচার তারা কিন্তু তাদের যে চাকরি বাতিল সেই সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে ক্যালকাটা হাইকোর্টের রিসেন্ট রায়ে। এছাড়াও এসএসসির গ্রুপ সিডি নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলাতেও একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ করে দিতে আগামী 8ই ডিসেম্বর মধ্যেই যোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট। এবং বুধবার বিচারপতি অমৃত সিনহা স্পষ্ট জানিয়েছেন যে নতুন পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হলে যোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং এই 8ই ডিসেম্বর গ্রুপ সিডির নতুন যে পরীক্ষায় সে আবেদনের শেষ দিন কিন্তু। সেই সঙ্গে যোগ্যরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল যে চাকরিহারা যোগ্য এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে 2025 সালের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে, কিন্তু 2016 সালের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যারা আদালতে আবেদন করেছিলেন তারা দাবি তুলেছিলেন যে তারাও বয়সে ছাড় পাওয়ার যোগ্য। তাদের বক্তব্য ছিল যে আমাদের আবেদন না মানলে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে বিচারপতি সিনহা তাদের আবেদন সরাসরি খারিজ না করে জানিয়েছেন যে এই দাবির উপর পরে সিদ্ধান্ত হবে এবং সেই জন্য সকল পক্ষকে 6ই জানুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ছিল 4th ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা 5th ডিসেম্বরগুলো দেখে নেব। জল জীবন মিশনের আওতায় দেশের 15 কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে লোকসভায় জানিয়েছে কেন্দ্র একথা। জল জীবন মিশন 15th আগস্ট 15ই আগস্ট শুরু হয়েছিল। 2019 সালে শুরু হয়েছিল এই জল জীবন মিশন এবং এই জল জীবন মিশনের শুরুর লক্ষ্য ছিল যে ভারতের যে গ্রামীণ এলাকা প্রত্যেক ঘরে একটি করে নল সংযোগ অর্থাৎ ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে সবাই নিয়মিত, নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল পায়। এইটাই ছিল মূল উদ্দেশ্য জল জীবন মিশন। অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন তোলে যে মিশনের নাম দিয়ে প্রশ্ন তোলে, সেক্ষেত্রে তোমাদের এইগুলো মনে রাখতে হবে। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতবর্ষ সফরে এসেছেন। তিনি সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলেছেন। রাশিয়া কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এখানে রাশিয়ার আয়তন হচ্ছে 17,25,191 স্কয়ার কিলোমিটার হচ্ছে রাশিয়ার মোট আয়তন এবং এমনি এই দেশটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে মোট 11টি টাইম জোন এখানে আছে এবং রাশিয়া রাজনৈতিকভাবে, সামরিকভাবে অনেক বেশি উন্নত দেশ। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল এবং রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়ান এয়ারফোর্স 8th এডিশন অফ এক্সারসাইজ গরুড়া ফ্রান্সে আয়োজিত, সেখান থেকে ফিরে এলো। ইন্ডিয়ান এয়ারফোর্স রিটার্ন করলো
অষ্টম এডিশন থেকে ফিরে এলো। জিসিসি সামিট অনুষ্ঠিত হলো, সাকির ডিক্লারেশন। জিসিসির 46th এডিশন গালফ কোঅপারেশন কাউন্সিল সামিট, মানামা মানামা বাহারিনে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। শ্রীলঙ্কা সাইক্লোন দীপ্ত, সেখানে মৃত্যু বেড়েই চলেছে, মৃত্যুর খবর এ পর্যন্ত 479 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 350 স্টিল মিসিং। এগুলোই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ। প্রত্যেকেই খুব খুব ভালো থাকবেন।